হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা আরম্ভ করছি সেকেন্ড ইউনিট টেস্ট 2025 এর বিভিন্ন প্রশ্নপত্র নিয়ে। তো আজকে আমরা গণিতের প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পার্বিক মূল্যায়নে আমাদের আগস্ট মাসে হতে চলছে। সেটা সম্ভাব্য প্রশ্নগুলো আমি তোমাদেরকে দেবো এবং তোমরা প্র্যাকটিস করবে, এবং যে প্রশ্নগুলো আমি দেবো সেগুলো তোমরা পিডিএফ আকারে দেবো, সেটা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। সেই লিঙ্কটা ওখানে আমি দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে এবং প্রশ্নগুলো তোমরা দেখতে পারবে। তার উত্তর আমি এখানে করে দিচ্ছি। আজকে আমরা করব সেট অন। দেখো, মক টেস্ট প্র্যাকটিস সেট অন ক্লাস 5 ম্যাথামেটিক্স, এটা আমি তোমাদেরকে আস্তে আস্তে করাচ্ছি। 1 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, মোট 30 নম্বরের প্রশ্ন। দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ঠিক আছে, এটা কি আছে না, তো 2-7 ক কয় আমি প্রশ্নতে যাই। 2-7 ও 2-21 এর মধ্যে কোনটি ছোট কোনটি বড়? দেখো, 2-7 আর 2-21 দুটি কি ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশ কি থাকে, দেখো এখানে আমি লিখি 2-7, এটা একটা ভগ্নাংশ, আর একটা ভগ্নাংশ কত, 2-21। তাহলে একটা ভগ্নাংশের উপরটাকে কি বলে, লব। কি বলে, লব। নিচেরটাকে বলে হর, তাই না? উপরটা হচ্ছে লব, নিচেরটা হচ্ছে হর। এবার আমার যেহেতু দুটো ভগ্নাংশ দেওয়া আছে এবং দুটো ভগ্নাংশের মধ্যে কোনটা ছোট কোনটা বড় ওকে যাচাই করতে হবে। তার জন্য আমাদের নিয়ম হচ্ছে যে নিচের হর দুটোকে আমার একই করতে হবে। তাহলে এই ভগ্নাংশের এখানে হচ্ছে 7, 7কে 21 করতে গেলে কি করতে হবে না, তো আমার এই হরের সঙ্গে 3 গুণ করতে হবে। যখনই কোনো ভগ্নাংশের সঙ্গে 3 গুণ করব হরের সঙ্গে, সে সঙ্গে সঙ্গে আমি কি করব, লবের সঙ্গেও 3 গুণ করব। তাহলে সমান কত দাঁড়ালো আমার, 3-2 6 আর 3-7 21। দেখো, আমার দুটো ভগ্নাংশের হর দুটো 21। তাহলে ওপরটা লবগুলো কে বড়, 6 বড় লব। তাহলে ছোট ভগ্ন এর মধ্যে কোনটি ছোট আর কোনটি বড়? তাহলে বড় কোনটি, 2-7 গ্রেটার দেন 2-21 হয়েছে। অর্থাৎ 2-7 বড় 2-21 থেকে। অথবা এটাও দিতে পারো, ছোট কত, 2-21 অতএব বড় সমান 2-7। উত্তর হয়ে গেল। পরের প্রশ্নে যাই। বলছে সমবিন্দু সরলরেখা অথবা সমরেখ বিন্দু ছবি এঁকে দেখাও। দেখো, সমবিন্দু সরলরেখা, আমি যদি একটা সরলরেখা টানি, কি করি, একটা সরলরেখা টানি। কেমন একটা সরলরেখা টানি দেখি, আমি তোমাদেরকে দেখাই। দেখো, এখানে আমি একটা সরলরেখা টানলাম, সরলরেখা টানলাম। এই সরলরেখা আমি ধরো এখানে বিন্দু নিয়ে নিলাম, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু। দেখো, এই তিনটি বিন্দু যখন আমার একটা সরলরেখাতেই উপস্থিত হবে, তখন এই বিন্দু তিনটাকে আমরা বলবো সমবিন্দু, এই সরলরেখাটাকে বলবো সমবিন্দু সরলরেখা। কেননা তো সমবিন্দু মানে একই সরলরেখাতে তিনটি বিন্দু অবস্থিত, একই সরলরেখায় অবস্থিত। ঠিক আছে, সমরেখ বিন্দু ছবি এঁকে দেখাও। এবার দেখো, আমি যদি কি করব, এবার দেখো, আমি যদি এইটাকে সরিয়ে নিই, তাহলে দেখো এই বিন্দু তিনটি হচ্ছে সমরেখ, এই বিন্দু তিনটি কি হচ্ছে, সমরেখ। বোঝা গেছে? তাহলে সমরেখ বিন্দু আর সমবিন্দু সরলরেখা দুটোর মধ্যে বুঝতে পেরেছো, যখন আমি তিনটে বিন্দু দিয়ে সরলরেখা টেনে দিলাম,
তখন এই সরলরেখাটা হয়ে গেল সমবিন্দু সরলরেখা। এবং আমি সরলরেখাটাকে সরিয়ে নিলাম, অর্থাৎ আমি স্কেল বসিয়ে আমি এই যে আমার স্কেল বসিয়ে, ধরো এই স্কেল বসিয়ে আমি এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, তাহলে এই বিন্দু তিনটে হচ্ছে সমরেখ বিন্দু। বোঝা গেছে? বেশ, তাহলে তোমরা ছবি এঁকে দেখাবে। কিভাবে ছবি আঁকবে? তাই এইভাবে স্কেল বসে তিনটা ফোঁটা দিয়ে দিয়ে এখানে লিখে দেবে, সমরেখ বিন্দু আর এইটাকে তোমরা স্কেল বসে এটাকে যখন দাগ দিয়ে করবে তখন এটাকে বলবে সমরেখ, কি বলবে এটাকে বলবে সমবিন্দু সরলরেখা, সমবিন্দু সরল রেখা। এভাবে দুটো লিখে দেবে ছবি এঁকে। ওকে, পরের প্রশ্ন, 64টি গুলিকে বর্গাকারে সাজালে প্রতি সারিতে কয়টি গুলি থাকবে? তাহলে এটা আমাকে করতে হবে 64 বর্গ করতে হবে, বর্গমূল। এটাকে আমরা বলি 64 বর্গমূল। এটার নিয়ম কি করা দেখো, এই 64 লসাগু করব 2, 3 2 6, 32 দুগুণা 64, 16 দুগুণা 32, 8 দুগুণা 16, 4 দুগুণা 8, 2 দুগুণা 4, কটা 2? 1 2 3 4 5 6, তাহলে রুট ওভার 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2। আমরা একটা জিনিস জানি, বা এটা জানতে হবে তোমাদেরকে, যে রুটের ভিতর যদি একই জিনিস দুটো থাকে, তাহলে একটা বেরিয়ে আসবে, রুট ওভার থাকবে না। তাহলে দেখো 3টে 2 আবার 3টে 2 একই রকম আছে, সেই জন্য 3টে 2 আমি বের করে নিলাম। তাহলে কত হলো? 2 2 4, 4 2 8। বোঝা গেছে? তাহলে বর্গাকার কোনটা? তা তোমাদেরকে বর্গাকারটা আমি দেখিয়ে দিই। বর্গাকার এটা হচ্ছে বর্গাকার। বোঝা গেছে? এটা হচ্ছে কি বর্গাকার। তাহলে এই বর্গাকারে এই দিকে হবে 8টা, 1 2 3 4 5 6 7 8, প্রত্যেক দিকে 8টা 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 করে থাকবে। বোঝা গেছে? এটাই বলেছে এখানে। তাহলে প্রতিটি সারিতে কটি গুলি থাকবে? বর্গাকারে সাজালে প্রতি সারিতে কটা গুলি থাকবে? তাহলে অতএব এখানে উত্তরটা লিখবা, বর্গাকারে সাজালে প্রতি সারিতে 8টি গুলি থাকবে। বোঝা গেছে? বেশ, কষে নাও খাতায়। পরেরটা যাই। বদমাসের বীর অর্থ কি? এটি কয় প্রকার? তাহলে বদমাসে দেখো এখানে আমি লিখি বদমাসের বি, বি এর অর্থ হচ্ছে ব্র্যাকেট, BRACKET, বি এর অর্থ হচ্ছে ব্র্যাকেট। এটি কয় প্রকার? দেখো আমরা জানি এটাকে বলে প্রথম বন্ধনী, এটা হচ্ছে দ্বিতীয় বন্ধনী, এটা হচ্ছে তৃতীয় বন্ধনী, অর্থাৎ 3 প্রকার। পরে প্রশ্নতে যাই। 3 5 এর সমান দুটি ভগ্নাংশ লেখো। 3 5 লিখি, 3 5, 3 5 এর সমান ভগ্নাংশ দেখো, একে আমি একবার 3/5 গুণিত 2 সমান কত হচ্ছে 6/10 হয়েছে। 3 5 একে আমি
আবার 3 দিয়ে গুণ করব। তাহলে আমাকে 3 দিয়ে যখন গুণ করব, লব হর দুটোকে আমাকে একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। তাহলে হচ্ছে 9 এর 15। তাহলে বলছে এক সমান মানের দুটি ভগ্নাংশ লিখো। যা সমান মানের দুটি ভগ্নাংশ, একটা হচ্ছে 6 এর 10, একটা হচ্ছে 9 এর 15। হয়ে গেল দুটো উত্তর। পরের প্রশ্নতে যাই। 10 টাকা 1 পয়সা সমান কত টাকা? দেখো, টাকা মানে 10 টাকা তো 10 টাকায় হয়েই গেল, তাই তো? আর 1 পয়সা মানে কত টাকা? 1 পয়সা মানে হচ্ছে, তাই তো, 1 টাকা সমান 100 পয়সা। তাহলে আমি যদি এখানে লিখি যে 100 পয়সা সমান 1 টাকা, ওকে? তাহলে 1 পয়সা ঐকিক নিয়মে করছি আমি। 1 পয়সা সমান কত টাকা? 1/100 টাকা। তাহলে 1/100 মানে কত? 0.01, 0.01 টাকা। বোঝা গেছে? তাহলে এর সঙ্গে 10 টাকা, এর সঙ্গে যোগ করতে হবে আমার কত? না তো 0.01 টাকা। তখন কত হলো? 10.01 টাকা। বোঝা গেছে? হ্যাঁ, 10 টাকা 1 পয়সা। তাহলে 1 পয়সা কি করলাম? আমরা জানি 1 টাকা সমান 1 পয়সা। তাহলে 100 পয়সা সমান 1 টাকা, 1 পয়সা সমান 1 এর 10, 1 এর 10 কে ভগ্নাংশকে আমি যদি দশমিকে নিয়ে আসি, তাহলে দুটো শূন্য দুটো ঘর চলে আসবে এদিকে। তাহলে এটার সঙ্গে এটা আমি যোগ করে দিয়েছি। পরের প্রশ্নতে যাই। শূন্যস্থান পূরণ করো। লব যদি বড় হয় হলে এই ভগ্নাংশ কিরকম? মানে একটা ভগ্নাংশ, এখানে যদি 7 থাকে, এখানে যদি 3 থাকে, তাহলে এই ভগ্নাংশটা কি? এই ভগ্নাংশটাকে বলে আমার অপ্রকৃত ভগ্নাংশ। কি ভগ্নাংশ বলে? অপ্রকৃত ভগ্নাংশ। হলো? এই অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশ আসে। এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। পরেরটাতে যাই। ঠিক না ভুল? দেখো, 3/9, তার মানে 3 এর 9, তার মানে 3 এর 9 সমান, ওহো সরি, 3/9, 3/9 মানে হচ্ছে 3/9 সমান 9/3। দুটো কি সমান? কি করে সমান হয়? কেন 3 3, হ্যাঁ, আর 3 3, অথবা 1 এর 3 সমান 3। এটা কোনোদিন হয় না, হবে না, ইজ নট ইকুয়াল। তাহলে এটা ঠিক না ভুল? এটা হচ্ছে ভুল, এটা ঠিক নয়। পরের প্রশ্ন। 7 এর বর্গ কত? 7 এর বর্গ মানে 7 এর বর্গ সমান হচ্ছে 7 গুণিত 7। 7 7 কত? 49। 4 10 9 49। এটা উত্তর। পরের প্রশ্ন দেখো, ফাঁকা স্থান পূরণ করো। 6 টাকা 6.30 টাকা, 6.30 টাকা সমান কত টাকা কত পয়সা? তাই তো? তাহলে এখানে হবে 6 টাকা 30 পয়সা। হয়ে গেল। পরের প্রশ্ন দেখো, সরল করো। সরল করতে বলেছে, দেখো সরলটা করি। এখানে কি করব দেখো, 5 6 30, 3 4 12, 120 বিভক্ত 8 বিভক্ত 5 গুণিত 7। 8 কে করো 120 কে, তাহলে 8 কে 8, 5 8 40 বিভক্ত 5 গুণিত 7 সমান 3 5 15, 3 গুণিত 7 সমান 3 7 21। এটা হয়ে গেল উত্তর। করে নাও। পরের প্রশ্ন, স্থানীয় মানে বিস্তার করে কথায় লিখো। সুন্দর।
স্থানীয় মানে বিস্তার করে কথায় লেখো। ভালো জিনিস। দেখো এখানে আছে 4567। তাহলে এখানে 4-এর পর কটা সংখ্যা আছে? 1 2 3, দশমিক বাদ দাও, 1 2 3, তিনটে। তাহলে আমরা লেখো 4-এর পর 3টে শূন্য, খুবই সোজা, কিচ্ছু নেই, যোগ চিহ্ন। এবার 5-এর পর কটা সংখ্যা আছে? দুটো, তাহলে 5-এর পর দুটো শূন্য প্লাস, ঠিক আছে না? সোজা না এটা? তারপরে 6-এর পর কটা সংখ্যা আছে? একটা, 6 শূন্য। তারপরে 7-এর পর কিছু নেই, 7 একা। তারপরে কি আছে দেখো? দশমিক আছে। দশমিক হলো এখানে হবে 8-এর পর কটা সংখ্যা? একটা, তাহলে এটা হবে 8। হ্যাঁ, 8-এর পর কটা সংখ্যা? একটা, তাহলে এটা হবে 8-এর 10 যুক্ত। এবার দেখো 8 দশমিকের কটা, মানে দশমিকের পর কততম সংখ্যা? এই 8টা হচ্ছে দশমিকের পর প্রথম সংখ্যা, মানে একটা জিরো। এবার 3 দশমিকের পর কটা সংখ্যা? 1 2, তার মানে এখানে হবে 1-এর পর জিরো। হয়ে গেছে। এটা হচ্ছে স্থানীয় মানের বিস্তার। এটা হচ্ছে স্থানীয় মানের বিস্তার। এবার আমরা কি করব, যে এটাকে আমরা কথায় লিখব। হ্যাঁ, এটাকে আমরা কথায় লিখব। দেখো এটাকে কথায় 4000, দেখি হচ্ছে 4000, হ্যাঁ, 4567.83, তাই না? 4567.83 এইভাবে লিখতে পারো, অথবা এভাবে লিখতে পারো যে 4568, 8.3%। দুভাবেই লেখা যায়। তোমরা স্যার যেটা পছন্দ করবে সেটা বলবে তোমাদেরকে, সেটা লিখবে, কিন্তু দুভাবেই লেখানো যায়। পরেরটাতে যাই, চিত্রসহ সমান্তরাল সরলরেখা। আগে সংজ্ঞাটা দেখে নাও। একক সমতলে অঙ্কিত দুই বা তার অধিক সরলরেখা এরূপভাবে অবস্থান করে যে সরলরেখাগুলো যে কোনো দিকে যতদূর বর্ধিত হোক না কেন এরা কখনোই মিলিত হয় না, এবং এদের মধ্যে দূরত্ব সবসময় একই রূপ থাকে। তবে এই সরলরেখাগুলোকে সমান্তরাল সরলরেখা বলে। দেখো সমান্তরাল সরলরেখা যখন আঁকবো, আমি একটা করে নিই তোমাদেরকে, একটা স্কেল বের করে নিই। দেখো সমান্তরাল সরলরেখা হচ্ছে একটা সরলরেখা, আবার আমি কি করলাম, আরেকটা সরলরেখা আঁকলাম। এর মধ্যে একটা জিনিস দেখো তোমরা, যে এইখানে দেখো এইটুকুনি যে দূরত্ব, এইটুকের দূরত্ব সবসময় সমান থাকবে যদি থাকে। অর্থাৎ এই রেখাটা যতদূর পর্যন্ত বর্ধিত হোক না কেন, এই রেখাটাও যতদূর পর্যন্ত বর্ধিত হোক, এই রেখাটা এদিকেও যতদূর বর্ধিত হোক, এদিকেও যতদূর বর্ধিত হোক, যদি এরা পরস্পরের ঠেকে না যায়, সমান দূরত্ব বজায় রাখে, দুজনের মধ্যে দূরত্ব বজায় রাখে, তখন সে সমান রেখা দুটোকে বলা হয় সমান্তরাল সরলরেখা। যেমন ধরো রেল লাইনের যে শিলপাটগুলো দেখবা উভয়ের পক্ষে পরস্পরের দূরত্ব সমান, ঠিক আছে? সেই জন্য ওগুলো দুটো রেল লাইনের মানে শিলপাট দুটো সমান্তরাল, পরস্পর সমান্তরাল। সমান্তরাল বোঝা গেছে। সমান্তরাল দুটো সরলরেখা তখনই হবে এদের মধ্যে দূরত্ব সবসময় সমান হবে। দেখো শুধু দূরত্ব সবসময় সমান হলে এরা কোনোদিনই একসঙ্গে জয়েন্ট হবে না। বোঝা গেছে? রাম আমবাজার থেকে এত টাকা দিয়ে এক ঝুড়ি আম কিনলো, বাজার গিয়ে সে আম এত টাকা বিক্রি করলো, সে কত টাকা বেশি পেল? তাহলে সমস্যা কি হলো? সমস্যাটা দাঁড়ালো কিনলো এত টাকায়, বিক্রি করলো এত টাকায়। তাহলে বিক্রয় মূল্য, এটা হচ্ছে বিক্রয় মূল্য, এটা হচ্ছে ক্রয় মূল্য। তাহলে লাভ কি করব? বিক্রয় মূল্য 176 মাইনাস 151 টাকা 50, এটাকে ঘিরে দিয়ে সমান এটা। এটা হচ্ছে সমস্যা, ঠিক আছে? এটা হচ্ছে সমস্যা। এবার আমি এখানে রাপে কি করব? বিয়োগ করব। রাপে বিয়োগ 151 50,
তাহলে কত হলো, এখানে 50 হয়ে গেল, এখানে 2 মানে এখানে হলো 4, ঠিক আছে, এখানে হলো 2, তাই ক টাকা লাভ হয়েছে, 24 টাকা 50। তাহলে অতএব সে 24 টাকা এত টাকা বেশি পেল। উত্তর হলো, বেশ। পরে যাই, ছোট থেকে বড়, বেশ ভালো, ছোট থেকে বড় খুবই ভালো। ছোট থেকে বড়, প্রথমটা লিখি 0.005, দ্বিতীয়টা লিখি 0.05, তৃতীয়টা লিখি 0.5। তাহলে ছোট কোনটাকে বের করতে হবে, ভগ্নাংশ যেহেতু আমি প্রথমে একে ভগ্নাংশ আকারে লিখব। 5, 5-এর পর কটা সংখ্যা আছে, 3টে, তার মানে 1-এর পর 3টে 10 শূন্য বসাবো। এখানে আছে কত, 5, 5-এর পর দশমিকের পর কটা সংখ্যা আছে, দশমিকের পর দুটো সংখ্যা আছে, অর্থাৎ 100। এখানে লিখব 5, এখানে 5-এর পর কটা সংখ্যা, দশমিকের পর কটা সংখ্যা আছে, একটা, তার মানে হবে 10। দেখো আমার এই 3টে ভগ্নাংশের মধ্যে সব থেকে আমার 3টে শূন্য বেশি আছে, তাহলে আমি প্রত্যেকটা ভগ্নাংশতে 3টা শূন্য নিয়ে আসবো। তাহলে কি করতে হবে, আমি এই ভগ্নাংশতে 10 দিয়ে গুণ করব, তার মানে এখানে হবে আমার 50/1000। এই ভগ্নাংশতে আমি 100 দিয়ে গুণ করব, তাহলে এখানে হবে আমার 500/1000। তাহলে বড় কে হলো, ছোট কে হলো, তাই ছোট হয়ে গেল আমার এইটা, ঠিক আছে, ছোট হয়ে গেল 0.005, ছোট থেকে বড় বলেছে। এরপরে বড় হচ্ছে 50, তার মানে হচ্ছে 0.05। এর থেকে বড় হচ্ছে এইটা, তাই না, 500, দেখো এখানে 50, এখানে 5, তাহলে এখানে হচ্ছে 0.5, অ্যান্সার হয়ে গেল। পরেরটাতে যাই, দেখো শুভঙ্কর একটি বাঁশের এত অংশ লাল, কত অংশ লাল করেছে, না তো 2-এর 13 অংশ কি করেছে, লাল করেছে। 1-এর 3 অংশ সবুজ, 1-এর 3 অংশ সবুজ। 8-এর 39 অংশ হলুদ, 8-এর 39 অংশ হলুদ, ঠিক আছে। তাহলে কত অংশ রং বাকি আছে, ভালো অঙ্ক। তাহলে দেখো, তাহলে মোট রং করেছে, অতএব মোট রং করেছে কত, সমান 2-এর 13 যুক্ত 1-এর 3 যুক্ত 8-এর 39, এই, তাই তো। তাহলে আমার লসাগু হবে কত, 39, 13, 3 13 39, 3 সবাই আছে। তাহলে এখানে 3, 39কে 13 দিয়ে ভাগ করলে হয় 3, 3কে 2 দিয়ে গুণ করলে হয় 6, 39কে 3 দিয়ে ভাগ করলে হয় 13, 13কে 13, আর এখানে 1, 8। তাহলে 8, 6 আর 13 কত হচ্ছে 19, 19 আর 8 হচ্ছে 27, তাহলে 27 এত, বোঝা গেছে। তাহলে এখানে আছে একটি বাঁশ মানে সম্পূর্ণ অংশ, হ্যাঁ, একটি কি, হ্যাঁ, কি রং করেছে, বাঁশ সমান 1 অংশ, সম্পূর্ণ অংশ মানে 1 অংশ। এবার রং করতে বাকি, অতএব রং করতে বাকি সমান 1 বিয়োগ 27-এর 39 সমান কত হবে, 39 মাইনাস 27/39 সমান কত হবে, 2, তাই না, 2, আর এখানে হবে 1, 12/39 হয়ে গেল উত্তর। দেখে নাও, পরেরটা যাই।
একটি বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য 13 মিটার, অপর একটি আয়তক্ষেত্রের প্রস্থ বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান এবং দৈর্ঘ্য ও প্রস্থ 7 মিটার বেশি, তাই দুটো ক্ষেত্রফল বের করতে বলেছে। খুব সুন্দর। তাহলে আমি এখানে আগে দুটো জিনিস আঁকি, তাহলে বুঝতে পারবে। এটা হচ্ছে একটা বর্গক্ষেত্র, হ্যাঁ, আর এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র, ব্যাস। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বলেছে এখানে 13, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বলেছে 13 মিটার এবং আয়তক্ষেত্রের প্রস্থ বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের সমান। তার মানে আয়তক্ষেত্রে এটা প্রস্থ, এটা হবে 13 মিটার, তাই না? এবং দৈর্ঘ্য তার প্রস্থের 7 মিটার বেশি। প্রস্থ থেকে দৈর্ঘ্যটা হবে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা হবে 13 যোগ 7 সমান 20 মিটার। বোঝা গেছে? এবার আসি, তাহলে আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত, এটুকু বুঝতে পারলে কি? দেখো, অপর একটি আয়তক্ষেত্রের প্রস্থ বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্যের সমান, প্রস্থটা বাহুর দৈর্ঘ্যটার সমান এবং দৈর্ঘ্য তার প্রস্থ থেকে 7 মিটার বেশি। দৈর্ঘ্যটা হচ্ছে প্রস্থ থেকে 7 মিটার বেশি না, প্রস্থ 13 যুক্ত 7 সমান 20 মিটার। বেশ, এবার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান হচ্ছে বাহু স্কয়ার বর্গ একক সমান 13 স্কয়ার বর্গ মিটার সমান 169 বর্গ মিটার। হয়তো হয়ে গেল এটা। আচ্ছা, এবার আমরা যাই এখানে আয়তক্ষেত্রতে। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি না, তো হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ বর্গ একক সমান 13 গুণ 20 বর্গ মিটার। হয়েছে? সমান 13 দুগুণ 26 অর্থাৎ 260 বর্গ মিটার। হয়ে গেল। গয়েতে যাই। সরলরেখা, সরল রেখাংশ ও রশ্মির মধ্যে তুলনা। দেখো, সরলরেখা কাকে বলে, তুলনা বলে তিনটা তোমরা ডেফিনেশন বা সংজ্ঞা লিখে দেবে, সেটা তুলনা হয়ে যাবে। সরলরেখা হলো একটি সরল পথ যা উভয় দিকে অসীমভাবে বিস্তৃত, হ্যাঁ, উভয়ভাবে বিস্তৃত, এর কোনো শেষ বিন্দু নেই এবং কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য নেই। একটা সরলরেখা চলছে কন্টিনিউয়াস, তাই না? হ্যাঁ, কন্টিনিউয়াস দুদিকে চলছে। পরে দেখো আছে যে সরল রেখাংশ। একটি রেখাংশ হলো একটি রেখার এমন একটি অংশ যার দুটি নির্দিষ্ট শেষ বিন্দু থাকে, এর একটি নির্দিষ্ট দৈর্ঘ্য আছে যার পরিমাপ করা যেতে পারে। যে এই যে আমি একটা সরলরেখা টানলাম, এদিকে এদিকে চলে যাচ্ছে, এর মধ্যে থেকে যদি আমি নির্দিষ্ট যদি অংশ কেটে নিই এ বি, তাহলে এই এ বিটা হচ্ছে একটি রেখাংশ। 3 নম্বর, রশ্মি। একটি রশ্মি হলো এমন একটি রেখার অংশ যার একটি দিক একটি স্পষ্ট শেষ বিন্দু থাকে এবং অন্যদিকে অনির্দিষ্ট কালের জন্য প্রসারিত থাকে। যেহেতু একটি দিক অসীম দীর্ঘ, তাই আমরা একটি রশ্মির দৈর্ঘ্য পরিমাপ করতে পারি না। এর একটি শুরু বিন্দু আছে কিন্তু কোনো নির্দিষ্ট শেষ বিন্দু নেই। রশ্মিকে এবং আমরা এইভাবে চিহ্নিত করি। দেখো, এটা হচ্ছে শেষ বিন্দু, একটা আরম্ভ করলাম এবং এটা চলতেই থাকলো। এই বিন্দু এবং এখানে একটা তীর, আমরা ইংরেজিতে বলি অ্যারো, এটা কিন্তু অবশ্যই দেবে। আমরা যখন আলো পড়বো, আলো পড়ার সময় এটা কিন্তু অবশ্যই থাকবে। সেই জন্য আলোর রশ্মি হাসে বলে এটা রশ্মির চিহ্ন। বোঝা গেছে সংজ্ঞাটা? এটা তোমরা লিখে দেবে, ব্যাস পুরো নাম্বার পেয়ে যাবে। যোগ করো, এটা কি? ভগ্নাংশের যোগ। তাহলে যোগটা করি তোমাদের সঙ্গে সঙ্গে। তাহলে আগে পূর্ণটা ভেঙে নিই। 5 দিয়ে 10,
10 আর 1 11 5, 15 কে 15, 15 আর 4 19 15, 20 কে 20, 20 আর 1 21 20। সমস্যা হলো এর লসাগু করতে হবে, তাই তো? লসাগুটা একবার করে নিই তোমাদের সুবিধার্থে। এইভাবে লিখে লসাগু 5 এক 5, 3 5 15, 4 5 20, তাই না? 3 5 20, 3 5 দেখো এখানে লসাগুটা কত হচ্ছে 5 গুণিত 3 গুণিত 4, 3 5 15 গুণিত 4, 4 15 কত 60, লসাগু হলো আমার 60। 5 কে 60 দিয়ে ভাগ করো, কত মজা দেখো এখান থেকে হয়ে যাবে। 5 বাদ দিয়ে দাও, বাকি থাকলো 3 আর 4, তাহলে 12, তাহলে 5 12 60। 12 কে 11 দিয়ে গুণ করো, তাহলে 12 তে 11 দিয়ে গুণ, 1 3 2 132 প্লাস 4 15 60, এখানে কি হবে এটা লিখেই দিই তোমাদেরকে, ভুল হবে না হলে। 19 গুণিত কত 19 গুণিত 4 যোগ কত হবে 21 গুণিত 3, হয়ে গেছে? তাহলে এখানে সমান দাও, সমানের সঙ্গে সঙ্গে দাগ দিয়ে দিবে, নিচে লিখবে 60, উপরে লিখবে 132 যোগ 4 9 36, 6 হাতে 3 7 76 যুক্ত 3, এইটা হলো। তাহলে এখানে কত হলো 7 6 আর 6 3, যোগ করে দিই, তাহলে 6 7 8, 8 আর 9 10 11 1 হাতের 1, 4 10 11, 11 1 7 17 2 সমান হচ্ছে 271 60, হয়েছে? দুশো 60 মানে দেখো ভাগ করো, এবার পূর্ণ করতে হবে তো, দেখো তো পূর্ণ করে এটা হয় কিনা। 271কে কত দিয়ে ভাগ করব 60, 4 দিয়ে পাঠাও, 4 6 24, 240, 1 এখানে কত থাকছে 3, হয়েছে? তাহলে এটা হলো 4 15 31 60, এটা উত্তর, এটা উত্তর, যেটা লিখবে করবে। পরেরটা যাই। একটি বাঁশের এত মিটার লম্বা একটি বাঁশের এত কাদায় এত জল, জল কাদায় কত অংশ ডুবে আছে, জল কাদার ওপর কত মিটার বাঁশ আছে, জল কাদার উপরে কত আছে, বেশ খুবই সোজা। তাহলে কাদায় আছে কত, কাদায় আছে 4.2 মিটার, আর জলে আছে কত 3 দশমিক, দশমিক তলায় দশমিক দিবে, দিয়ে লিখবে, নাহলে গন্ডগোল হয়ে যাবে। হ্যাঁ, তাহলে মোট জলের তলায় আছে কত, তাহলে এখানে হচ্ছে 2 1, এখানে দশমিক, এখানে এত মিটার, হয়ে গেছে। তাহলে বাঁশটা মোট লম্বা কত, তাহলে জল কাদার ওপরে আছে, অতএব একবারই করে দিলাম, কি লিখছি দেখো, জল কাদার ওপরে বাঁশটি আছে, বাঁশটি আছে সমান 14.09 বিয়োগ 7.21 মিটার, আছে? এখানে আমি এটা বিয়োগ করে নিই তোমাদের সুবিধার্থে, কত 7.21, এখানে কত হবে 8, 8 হবে তো, এখানে হবে 8, এখানে 8 হবে তো, হ্যাঁ 8 হলো, আর এখানে হবে 8, 8 হলে এখানে কত হবে 6, তাহলে এখানে হলো
6.88 মিটার। এখানে দুটো উত্তর দেখো, জল ও কাদায় কত অংশ ডুবে আছে, তাহলে জল ও কাদায় এত অংশ ডুবে আছে। হ্যাঁ, অতএব জল ও কাদায় এত মিটার ডুবে আছে, আর জল ও কাদার উপরে মাছটি আছে এত মিটার। বোঝা গেছে? বেশ, পরেরটাতে যাই। আর নেই, তোমাদের প্রশ্ন শেষ। থ্যাংক ইউ এটা দেখার জন্য। তোমরা যদি আরও ভিডিও দেখতে চাও সাবস্ক্রাইব করবে, বেল ঘন্টাটা বাজিয়ে দেবে।